সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আসছে ভোটের তফসিল। এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন আলতাফ পারভেজ, সাংবাদিক ও গবেষক, আপনাকে স্বাগত জানাই। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9, আপনাকে স্বাগত এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আগামীকাল তফসিল যে ঘোষণা করা হবে সেটি আপনারা ইতিমধ্যে জানেন, সেটি নিয়ে একটু কথা শুরু করতে চাই। জনাব আলতাফ পারভেজ, যেটি বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। নির্বাচন কেন্দ্রিক সবথেকে জটিল যে বিষয়টি ছিল, সবথেকে বেশি গুঞ্জন যে বিষয়টি নিয়েছিল, নির্বাচন হবে কিনা, এই তফসিল ঘোষণার মাধ্যমে সেই গুঞ্জনের অবসান হতে যাচ্ছে, নিশ্চিত হওয়া যাচ্ছে নিশ্চয়ই যে নির্বাচন হচ্ছেই। হ্যাঁ, তফসিল ঘোষণার ভিতর দিয়ে আমরা নির্বাচনী সড়কে উঠে যাচ্ছে দেশ, এবং অনেক ধরনের গুঞ্জন ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আসলে সত্যিকারের কিছু সন্দেহ, অবিশ্বাস ছিল। অনেকে চেয়েছেন নানাভাবে যে নির্বাচনটা বিলম্বিত হোক বা নির্বাচন এখন নাই হোক। সেই ব্যাপারগুলো অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অন্তত নির্বাচনের দিকে, সেই সম্ভাবনাটা এখন একদম আমাদের দৌড়গোড়ায়। এবং আমার ধারণা কালকে থেকেই নির্বাচনী তফসিল ঘোষণার পরেই শহর গ্রাম সব জায়গায় নির্বাচনী আমেজ শুরু হবে, প্রচার শুরু হবে। এবং আমরা দেখুন গত 15 বছর এই ধরনের একটা মুহূর্তের অপেক্ষায় ছিলাম, এবং গণঅভ্যুত্থানের এইটা একটা বড় চাওয়া। নির্বাচন যে কোনো গণতান্ত্রিক সমাজের একটা পাটাতন, যার উপর দাঁড়িয়ে একটা দেশ অন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। ফলে এইটা আমাদের জাতীয় জীবনের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, শুভ মুহূর্ত। এবং আমরা আমাদের দেশের মানুষ, আমার ধারণা, এটা ভালোভাবে উদযাপন করবে। এটা একটা ইতিবাচক ঘটনা। একদম। আমি একটু ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে আসি। 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, আজকে সেটি নিশ্চিত হয়ে গেছে। আমরা অনেক আগে থেকেই জানি যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করবেন, এবং এমন কথাও হচ্ছিল যে তারা আসলে নির্বাচন করতে পারেন। তাদের দুজনের পদত্যাগের মধ্য থেকে 3টি জায়গা মন্ত্রণালয়ে খালি হলো। একেবারে নির্বাচনের আগে বা যখন উপদেষ্টাদের সময় প্রায় শেষের দিকে, তখন এসে তারা পদত্যাগ করলেন এবং তারা নির্বাচন করার সিদ্ধান্তের কথা আসিফ মাহমুদ, সজীব ইতিমধ্যে বলেছে, শুধু আসনটি তিনি বলেনি। এই সিদ্ধান্তকে আসলে কিভাবে দেখছেন? আরও আগে ওদের পদত্যাগ করা উচিত ছিল, কারণ তারা নির্বাচন করতে ইচ্ছুক, এই আকাঙ্ক্ষা অনেক আগেই তারা ব্যক্ত করেছে। বিশেষ করে আসিফ তার নিজের জেলা থেকে সরে এসে নিজের ভোটটা যাতে নষ্ট না হয়, নিজেকে নিজে ভোট দিতে পারেন, সেজন্য ঢাকা 10 আসনে নিজে ভোটার হয়েছেন এবং তখনই ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন। যদিও তার আগে নিজের এলাকায় তিনি সরকারি টাকা ঢেলেছেন, যেটা সাধারণত ক্ষমতা থাকলে মন্ত্রী এমপিরা করেন, যে সরকারি টাকা নিজের এলাকায় দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা। তারপরেও তার ঢাকায় ভোটার হওয়া দেখে মনে হয়েছিল সেটা। এবং বিএনপি এইখানে ওই আসনটি কোনো প্রার্থী তখনও দেয়নি, দলীয় প্রার্থী। সেটা দেখেও একটা গুঞ্জন ছিল যে বিএনপি এইখানে আসিফকে দিয়ে নির্বাচন করাতে পারে। কিন্তু তারপরে বিএনপি সেখানে প্রার্থী দিয়ে দেওয়াতে এখন তার জন্য একটা সংকট হয়ে গেল যে বিএনপিতে গেলে অন্তত এইখানে নির্বাচন করতে পারছে না। এখন তার এলাকায় ওইদিকে কোথাও করতে পারে যদি বিএনপিতে যায় এবং নেয়। কারণ এখনো বিএনপিও বলেনি যে আসিফ আসলে আমরা নেব না, আসিফও বলেনি যে আমি বিএনপিতে যাব না। সুতরাং তিনি নির্বাচন করবেন, তবে কোন দল থেকে করবেন সেটা এখনো জানা নেই। তো যেহেতু নির্বাচন করবার আকাঙ্ক্ষা আছে, তার এতদিন ধরে এখানে থাকা উচিত হয়নি। আর একটা মাহফুজও ইলেকশন করবেন কিনা জানি না, একই বিষয় হতে পারে। কিন্তু তারা এই শেষ সময়, আমি একটু যদি যুক্ত করি ভাইয়া, বিএনপির এই আসন যেটি দিয়েছিল না আসিফ, যেখানে নির্বাচন করতে চেয়েছিলেন, এনসিপি আবার এই 2টি আসন কিন্তু আবার খালি রেখেছে, যেখানে মাহফুজ আলম নির্বাচন করতে পারেন, যেখানে আসিফ নির্বাচন করতে পারেন। এনসিপি ওই 2টি জায়গা আবার খালি রেখে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, তারা এনসিপি থেকে যেতে পারে, এনসিপি অথবা যে 3টা দলের জোট হয়েছে, তারা কোনো দলের না হয়ে জোটের প্রার্থীও হতে পারে। কিন্তু জোটের প্রার্থী হলেও মার্কা তো একটা দলের নিতে হবে, সেই ক্ষেত্রে এনসিপিতে যেতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের কিছু কনফ্লিক্ট ইতিমধ্যে হয়েছে বলে আমরা জানতাম। সেই বিবেচনায় এনসিপিতে অন্তত আসিফের জন্য যাওয়া খুব সহজ হবে না, বা হয়তো যাবে না, এটা হতে পারে। আর স্বতন্ত্র ইলেকশন করলেও খুব সুবিধা করতে পারবে না,
এইটা একটা বিষয় আছে, কিন্তু পদত্যাগটা দেরি হওয়াতে আর একটা সংকট সামনে আসবে। সেটা হলো এই উপদেশটা, এই দুজনকে, এর আগে নাহিদ পদত্যাগ করেছে, ওইখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয়নি। এখন এই দুইজন হলো, এটাও রিপ্লেসমেন্ট না হয়ে বাকি উপদেষ্টাদের দ্বারাই এই নির্বাচন তারা চালিয়ে নেবেন, নাকি নতুন উপদেষ্টা নিতে হলে সেইখানে আবার তারা কাদের সমর্থন পুষ্ট হবে? সেটা কি বিএনপির, না জামাতের, না এনসিপির, না অন্য কোনো গোষ্ঠীর, নাকি ডক্টর ইউনূসের নিজের পছন্দে? কিন্তু এই উপদেষ্টা পরিষদ তারা নিজের পছন্দে, নিজের ইচ্ছা মাফিক কাউকে নিতে পারবেন এইটা ভাববার কোনো কারণ নাই। কারণ এই সরকারের বিশ্বাসযোগ্যতা এবং ওই যে গণতন্ত্রের পাটাতন বললেন না আলতাফ ভাই, নির্বাচন, এদের কিন্তু পায়ের নিচে পাটাতন নাই। পায়ের নিচে পাটাতন থাকলে তারা এসপিডিসি লটারি করে দিতে হতো না। একটা সরকার যারা পরিচালনা করেন তারা অন্যদেরকে এটুকু বিশ্বাস করাতে পারেন না, বা এটুকু কর্তৃত্ব নাই যে সরকারের, যে আমরা আমাদের যোগ্যতা বুঝে যারা যোগ্য, যারা নির্বাচন সঠিকভাবে পালন করতে পারবে বলে আমরা মনে করব, তাদেরকে আমরা এসপিডিসি দিব। যদি ওই আস্থা আমাদের উপর না থাকে তাহলে এই নির্বাচন আমরা করব কিভাবে, সেই আস্থা কিভাবে রাখবেন? এটুকু গার্ডস যারা দেখাতে পারে নাই, লটারি করে দিয়েছে, তখন মনে হলো যে তারা তাইলে লটারি করে এমপি নির্বাচন করেও তারা চলে যেতে পারে শেষ পর্যন্ত ইলেকশন নিয়ে জটিলতা হলে। কারণ তাদের তো যেতে হবে। তারা যারা দুর্নীতির ভাগবাটোয়ারা করে পেয়েছে বলে আমরা শুনছি, যদি সেটা সত্য হয় তাহলে এই টাকা নিরাপদে রেখে দ্রুত তাদের সরে পড়া দরকার। আর যারা দুর্নীতি করেনি তারাও এই দুর্বল সরকারের থেকে ঝুঁকি বাড়াতে চায় না, ফলে এরা নির্বাচন কোনোভাবে একটা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তাদের সেফ এক্সিট লাগবে। সেই বিবেচনায় তারা এই এখন তাদের পছন্দ মতো একজন যোগ্য উপদেষ্টা 2জন 3জন বা একজন নিবেন, এই নিতে পারবেন, এটা আমার বিশ্বাস হয় না। ফলে তাদের নির্ভর করতে হবে বিএনপির উপর, জামাতের উপর, এনসিপির উপর। সেই ক্ষেত্রে যে সব পক্ষ আবার একমত হবে, এইরকম উপদেষ্টাই দেশে পাবেন কোথায় এখন আপনি? ফলে সংকটটা দেরি হওয়াতে বাড়িয়ে গেল। আমি একটু যেটা আলতাফ পারভেজ আপনার কাছ থেকে এই বিষয়টি একটু জানি। তারা তো জানতেন তারা নির্বাচন করবেন, একদম তফসিলের আগের দিন পদত্যাগের ঘোষণাকে আপনি বা কিভাবে দেখছেন? আমি এই বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে চাই। সবাই ওনাদের পদত্যাগকে নির্বাচনের আলোকে দেখছেন। প্রথমত এই পদত্যাগ সরকারের ভাবমূর্তি আরও ইমেজ বাড়াবে, ভালো করবে, যে সরকার আসলে আন্তরিক, যে একটা কোনো দলীয় প্রভাবমুক্ত নির্বাচন করার ব্যাপারে, সেই দিক থেকে সরকারের দিক থেকে এটা সঠিক সিদ্ধান্ত। এবং এটা আমার মনে হয় নির্বাচন কমিশনকেও সুখী করবে। নির্বাচন কমিশনেরও হয়তো একটা পরোক্ষ প্রত্যাশা ছিল এরকম। কিন্তু অন্যভাবে দেখলে এই দুজন উপদেষ্টা কিন্তু সাধারণ উপদেষ্টা নন। তারা গিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতা হিসাবে, গণ অভ্যুত্থানের নায়ক হিসাবে তারা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন। তাদের দুটো লক্ষ্য ছিল, মানে অঘোষিত লক্ষ্য। এক হলো তারা নিজেরা নিজ নিজ মন্ত্রণালয়ে বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় বাস্তবায়ন করবেন, এবং অন্য পুরো ক্যাবিনেটের উপর তারা এক নজরদারি করবেন যে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো পুরো উপদেষ্টা পরিষদ বাস্তবায়ন করছে কিনা, চাপ প্রয়োগ করবেন, প্রত্যাশা করবেন, বলবেন সেখানে। কিন্তু এই যে অনেক মাস পরে আমরা কি দেখছি পদত্যাগকালে, একজন ছিলেন তথ্য মন্ত্রণালয়ে, একজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুটোতেই সংস্কারের অনেক প্রয়োজন ছিল। কিন্তু দেখুন আমাদের রেডিও টিভি কিন্তু ওই রকমই আছে, বা তথ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সংস্থাগুলো খুব বড় ধরনের কোনো সংস্কার করেছে বলে আমরা জানি না। তারপরে স্থানীয় সরকার, যেটা আমাদের সংস্কারের একটা বড় জায়গা, সেখানে কিন্তু কোনো রিফর্ম হয়নি। স্থানীয় সরকার কমিশন রিপোর্ট নিয়ে কোনো আলোচনাই হয়নি গত কয়েক মাসে। তো সংস্কারের জায়গা থেকে ইতিহাস ওনাদের কিভাবে মূল্যায়ন করবে? ইতিহাস মূল্যায়ন করবে সংস্কারের নায়ক হিসেবে মন্ত্রিসভায় যে ওনারা কি করলেন দেশের জন্য। তো সেই জায়গায় কিন্তু পারফরমেন্স কিন্তু তেমন ইতিবাচক কিছু পাচ্ছি না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত যে বিষয়টা, যে ওনারা মন্ত্রী থেকে পদত্যাগ করে কি অবস্থান নেবেন রাজনৈতিকভাবে, সেইটা কিন্তু ধোঁয়াশে। দেখুন ওনাদের দিকে তো তাকিয়ে আছে ওনাদের তরুণ সহযোগীরা, তাদের ওনারা কোনো স্পষ্ট বার্তা দিতে পারছেন না। একজন বলছেন আমি স্বতন্ত্র নির্বাচন করব, কিন্তু নির্বাচন করব, আরেকজন এখনো কিছু বলছেন না। এবং আপনি যেটা বললেন যে মন্ত্রিসভায় ওনাদের শূন্যস্থানে কাউকে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে আমি একটা বলতে চাই। দেখুন নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হয় তখন এই ধরনের সরকার রুটিন সরকারে পরিণত হয়। সরকার কোনো নীতিগত বা বরাদ্দের কোনো বিষয় এগুলো আর নিতে পারে না। তখন আসলে চালকের আসনে চলে যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ প্রশাসন অনুসরণ করে।
ফলে এই সরকার 10 সদস্য বিশিষ্ট বা 10-এর জায়গায় 12 বা 12-র জায়গায় 8 এইটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, খুব বেশি শূন্যতা তাহলে ওই তিনটা জায়গায় হচ্ছে না, কিছু আসলে আসে যায় না। সরকার নির্বাচন কমিশনকে সর্বাবস্থায় সহযোগিতা করবে, মন খুলে করবে, আন্তরিকভাবে করবে কিনা সেটাই হলো জরুরি প্রশ্ন। বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলা নিরপেক্ষভাবে ভূমিকা রাখবে এবং স্থানীয় সরকার যে মন্ত্রণালয় নিরপেক্ষ ভূমিকা রাখবে সেইটা নিশ্চিত করতে হবে। তো এবং এখন 3 মাসের জন্য কাউকে উপদেষ্টা পাওয়াও কঠিন এবং এই বিষয়ে আবার একটা বিতর্ক তৈরি হতে পারে। ফলে এইটা আসলে প্রধান উপদেষ্টার অধীনে থাকাই এখন শ্রেয়, সেটাই বলে মনে করছেন। জরিপ নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, আমি একটু জরিপ নিয়ে একটু কথা বলতে চাই এই মুহূর্তে, কারণ জরিপ নিয়ে আজকে আমাদের প্রেস সচিব তিনি একটু আক্ষেপ করেছেন। আক্ষেপ করে প্রথম আলো যে ধরনের জরিপ করছে সম্ভবত সেটিকে কেন্দ্র করে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তোলেন যে জনপ্রিয়তার জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? আজকে 10% বা 20% সমর্থন পাচ্ছে, এই গণনা কি অর্থবহ? তিনি বলেন যে ফাইয়াজ সহ আন্দোলনে যারা নিহত হয়েছেন সেসব তরুণদের স্মৃতি যখন এখনও তাজা, তখন এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননার শামিল। আপনি কি এই জরিপগুলোকে অবমাননার শামিল বলে মনে করছেন? যদি প্রেস সেক্রেটারি বা যে কেউ এই জরিপটা যে ফেক সেটা প্রমাণ করতে পারে তাহলে এটা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যদি জরিপের কার্যক্রম যদি জেনুইন হয়, ফেক না হয়, এটা স্যাম্পল সিলেকশন সহ সব পদ্ধতি যদি সায়েন্টিফিক হয়, তাহলে এই জরিপে কি আসবে সেটা অবমাননাকর কি না এই বক্তব্যই অবান্তর। যদি অবমাননাকর হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ওনাদের এই সরকার পরিচালনায় কার্যক্রম এমন পর্যায়ে গেছে যে মানুষ এই শহীদের রক্ত না মুছতেই ভিন্ন মত দেওয়া শুরু করেছে। ওনরা সঠিক মত দেওয়ার মতো পর্যায়ে মানুষকে রাখতে পারেন নাই এইটা। আর আজকে প্রথম আলোর এই জরিপের পরে ওনার এই রিয়াকশন আসছে, আইআরআইয়ের জরিপের পরে তো ওনার এই রিয়াকশন আসে নাই। তখন ভালো লেগেছে যে জামায়াত ইসলামের কি কার্যক্রমকে পছন্দ করে 53% আর বিএনপির কার্যক্রমকে পছন্দ করে 51%। কিন্তু তখন একথাও বলেন নাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে পছন্দ করছে 25%। তখন এই প্রশ্ন তো তখন তোলেন নাই আইআরআই নিয়ে যে এটা কিভাবে সম্ভব, যাদের কার্যক্রমই নাই তাদের কার্যক্রম না থাকাটাতেই কেই 25% মানুষ পছন্দ করে ফেললো। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা 69%, আর ওই সরকারের প্রতি আস্থা 72-73%। তাহলে 25% আর 2% মানুষ বাইরে থাকে, কারণ আওয়ামী লীগরে যারা পছন্দ করে তাদের কার্যক্রম 25%, তো ওরা তো আর এই সরকারকে পছন্দ করবে না। তো এর বাইরে থাকে আর 75%, তার মধ্যে 72% এই সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। সেইখানে আবার দেখেন ভোটের হিসেবে আবার আসলো যে জেতার সম্ভাবনা কাদের, সেইখানে আবার বিএনপি 30, জামাত 26, একটু 4 ব্যবধানে রাখা থাকলো, বুঝলাম। প্রথম আলোর জরিপটা তো তার মাসখানিক পরে হয়েছে, এইখানেও কিন্তু জামাতের পজিশন 26ই আছে। ওইখানে বলেছে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনায় বিএনপির পক্ষে 30% ছিল, জামাতের পক্ষে 26% ছিল। এইখানে এসেও কিন্তু বিএনপি 66, জামাতের 26, জামাতের 26ই আছে, সেটার পরিবর্তন হয় নাই। এখন বিএনপির এটা পরিবর্তন হয়েছে, সেটা যে কোনো কারণে হতে পারে। মানে এটা একটা জরিপ হলে সেই জরিপের ফলাফলই যে সবসময় সত্য হয় এমন নয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুরোপুরি সায়েন্টিফিক মেথডে জরিপ হয়, সেই জরিপটা একদম মানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, কোনো কাজে আসে না, এরকম ফলাফল পরে দেখা যায়। এটা হতেই পারে, কিন্তু সেটা তার মানে এই না যে ওই জরিপটা ভুয়া ছিল বা মিথ্যা ছিল। কিন্তু পাশাপাশি এটাও সত্য আবার যে আইআই মানে রিপাবলিকান আইআরআই এর যে জরিপ, তাদের জরিপ বারবারই প্রশ্নের তৈরি করেছে। শেখ হাসিনার আমলে আমি আইআরআই এর ওদের এই জরিপ বিভিন্ন যে প্রোগ্রাম আলোচনা, সেখানে বাংলাদেশ ইনস্টিটিউট এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ওরা এটা বাংলাদেশে করতো, তা বিভিন্ন প্রোগ্রামে প্রায় রেগুলার গিয়েছি। এবং ওই আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার প্রতি যেরকম তুমুল আস্থাওয়ালা 60-70% পাওয়া যেত, ওই সরকারকে গণতান্ত্রিক বলতো 50%-এর উপরে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল যে তাদের বাংলাদেশে যাদের দিয়ে করাচ্ছে জরিপটি, হয় ওইখানে ঘাপলা আছে অথবা
স্যাম্পল সিলেকশনের প্রক্রিয়ায় ঘাপলা আছে, কোথাও না কোথাও ঘাপলা আছে। না হলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশে কাদের দিয়ে করাচ্ছে যে বারবার এরকম বিতর্কিত বিগত result সরকারের সাথে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইআরআর যে জরিপের কথা বলছেন তাদের কম্পেয়ার কিন্তু আবার একই করেছে 69 এবং 70। এটা দেখে আমার মনে হয়েছে কি যে বিএনপির একজন নেতা ছিলেন, উনি একসময় বিএনপির ছিলেন, তার আগে জাতীয় পার্টিতে ছিলেন, ঢাকারই এমপি হতেন, দল পরিবর্তন করতেন। তো ওনাকে জিজ্ঞেস করেছিল নাকি সাংবাদিকরা যে আপনি এত দল পরিবর্তন করেন কেন? উনি বলছেন না, আমি তো দল পরিবর্তন করি না, আমি সবসময় সরকারি দল করি, তো সরকার পরিবর্তন হয়, এটা তো আমার অপরাধ না। আইআরআইয়ের বিষয় হচ্ছে ওরা শেখ হাসিনা থাকতে 18-তে 23-এ সরকারের পক্ষেই তাদের জরিপের রিপোর্ট যেত, এখন ডক্টর ইউনূস হোসেন সরকারের পক্ষেই যাচ্ছে। এটা তো আইআরআইয়ের এই সমস্যা না, সমস্যা সরকারের, সরকার বদল হয়। আমি জরিপ নিয়ে একটু আলতাফ ভাইয়ের কাছেও আসতে চাইবো, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করবেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমি ডাক্তার শান্তর কাছে প্রশ্ন রাখতে চাই যে বিএনপি তো ক্ষমতায় যাবে মনে হয়, তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন যে ধানের শীষে ভোট দেবেন, অন্য কোনো প্রার্থীর দেখার কোনো সুযোগ নাই। অন্য কোনো মানে জনগণকে বলছে যে ধানের শীষে ভোট দেবেন, প্রার্থী দেখার আপনাদের কোনো সুযোগ নাই। তবে আমার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপির মধ্যে এমন কিছু লোক নমিনেশন পাইছে তারা দুর্নীতিগ্রস্ত এবং এই যদি সমাজকে দুর্নীতি মুক্ত করতে হয়, তারপরে এই দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থার তাদেরকে নমিনেশন দেওয়া হলো কেন? রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল, তিনি যে প্রশ্ন করেছিলেন, শান্ত ভাই আপনার কাছে প্রশ্ন করেছিলেন, আপনার কাছে একটু প্রশ্ন উত্তরটা ছোট করে নিতে চাইবো। যে বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান বলেছেন যে প্রার্থী দেখার দরকার নাই, দলকে আসলে জেতাতে হবে, সে বিএনপিকে জেতাতে হবে, এবং দেখা গেছে যে নমিনেশন যাদের দিয়েছে তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত। এটি আসলে কেন হলো বা বিএনপিটি কেন করলো? ওকে, তারেক রহমান তো আপনার আমার মতো ভোটার না, তিনি হচ্ছেন দলের প্রধান, তিনি নমিনেশন বোর্ডের প্রধান এবং তিনি সিলেকশন করেন। তার দৃষ্টিতে কেউ যদি দুর্নীতিবাজ হতো, কেউ যদি খারাপ হতো, তাহলে নিশ্চয়ই তাকে দিতেন না। তাকে দিয়েছেন মানে ধরে নিতে হবে তাকে বেটার ক্যান্ডিডেট মনে করেন এবং সে ভালো, এটা জেনেই তাকে দিয়েছেন। হতে পারে তিনি হয়তো সব জানেন না। এখন একজন দলের প্রধান তিনি কি কখনো পৃথিবীতে কোথাও বলবেন যে আপনারা, আমি যাদেরকে ক্যান্ডিডেট দিলাম তার মধ্যে যারা যারা ভালো তাদেরকে ভোট দিবেন আর যারা খারাপ তাদের দিবেন না? এটা পসিবল না। তিনি যেহেতু দিয়েছেন, তিনি ভালো জেনে দিয়েছেন এবং তিনি দলের প্রধান, কোনো প্রার্থীর প্রধান না। তিনি একথাই বলবেন যে আপনাদের ব্যক্তি দেখার দরকার নাই, আপনারা আমার দলকে বিজয়ী করবেন, বিএনপিকে বিজয়ী করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দলকে, তার গড়া দলকে বিজয়ী করবেন, বেগম খালেদা জিয়াকে যদি ভালোবাসেন তার দলকে বিজয়ী করবেন। এই দলকে বিজয়ী করেন, এই দল এই দেশকে আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে। কোনো দলের প্রধান কখন তো কোনো প্রার্থীর পক্ষে যেতে পারে না, তাকে দলের পক্ষে থাকতে হয়। সুতরাং উনি যেটা বলেছেন দলের প্রধান হিসেবে খুবই ন্যায়সঙ্গত, ন্যায্য কথা বলেছেন। এখন দর্শক যিনি ফোন করেছেন বা ভোটার যারা, তারা যদি স্থানীয়ভাবে মনে করেন যে তারেক রহমান তো 300 আসনের 300 এমপির ইনস অ্যান্ড আউট সবই জানতে হবে বা জানবেন এমন নয়, কোথাও কোথাও যদি মনে করেন যে হ্যাঁ উনি এমপি হলে দেশের ভালো হবে না, উনি এমপি হলে হতে হবে, সেই সিদ্ধান্ত ভোটাররা নেবেন, কিন্তু দলের প্রধানকে এই আহ্বান জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ, পরিষ্কার। আলতাফ ভাই আপনার কাছে একটু আসি, জরিপ নিয়ে আবার আসি, মানে জরিপ নিয়েছিলাম যেহেতু, প্রথম আলোর আরেকটি জরিপ নিয়ে একটু কথা বলতে চাই। সেটাতে বলা হয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রায় অর্ধেক মানুষ হতাশ। 83% মানুষ মনে করে যে কর্মসংস্থান বা আয়ের সুযোগ এখন অনুকূলে নয়, আর বর্তমান অবস্থা ব্যবসা বাণিজ্যের উপযুক্ত নয় বলে মনে করে প্রায় 77% মানুষ। এই জরিপে এটিও এসেছে যে আগের সরকারগুলোর চরিত্র বর্তমান সরকারেও গেড়ে বসেছে, পরিবর্তন হয়নি, শুধু হাত বদল এবং মুখ বদল হয়েছে। আপনি কি মনে করছেন? দেখুন, আমাদের 2024-এর অভ্যুত্থানের ব্যানার কি ছিল? যে বৈষম্য বিরোধী অভ্যুত্থান, এটা তাই তো? এই অভ্যুত্থানের স্পষ্ট চরিত্র ছিল যে এক কথায় যে বৈষম্য শব্দটার ভিতর দিয়ে বৈষম্য কমাতে হবে। সমাজে বৈষম্যের শিকার মানুষ কারা ছিল বা এখন কারা? কৃষক সমাজ, শ্রমিকরা, নারী, আদিবাসী, দলিত, সংখ্যালঘু,
এরা হলো আমাদের সমাজের নিচু তালার মানুষ। এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা হলো সমাজের এই নিচুতলার 10 ভাগ মানুষের হাতে জাতীয় আয়ের মাত্র 1.31 ভাগ আছে, আর সমাজের উপরতলার 10 ভাগের হাতে জাতীয় আয়ের 40 ভাগ আছে সম্পদ আছে। তার মানে বৈষম্যটা এত প্রকট। ফলে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গণঅভ্যুত্থানের সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে অর্থনীতির ক্ষেত্রে পলিটিক্যাল ইকোনমিতে বড় ধরনের রিফর্ম হবে। কিন্তু আমরা যদি দেখি যে এই 6টা কমিশনের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন গণভোটে 82টা বিষয়কে পাঠালো, এতে আপনি উৎপাদন সম্পর্কের জাতীয় অর্থনীতির কোনো সংস্কারের বিষয় পাবেন না। দেখুন এই সম্প্রতি 3টে ঘটনা ঘটেছে, আমি একটা একটা বলতে চাই, যেটা জাতীয়ভাবে কোনো এই সরকারেরও মনোযোগ পায়নি, গণমাধ্যমেরও মনোযোগ পায়নি। আলু চাষিরা একটা আমি বলবো অর্থনৈতিক গণহত্যার শিকার হয়েছে। প্রতি কেজি আলু উৎপাদন খরচ 24 টাকা, কিন্তু কোল্ড স্টোরেজগুলো গণভাবে 12 টাকা করে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ অর্ধেক দামও পায়নি। এবং এই ক্ষতি পোষাতে 10 বছর লাগে। এই যে সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রথমে 9 টাকা বাড়িয়ে দেওয়া হলো, পরে ওইটাকে কমিয়ে 6 টাকা হলো, 1 লাফে 6 টাকা বাড়লো। সরকার কিন্তু এই যে আলু চাষিদের ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি। এই মার্কেট সিন্ডিকেট, সয়াবিন তেলের যে মার্কেট সিন্ডিকেট, এইটাকে নিয়ন্ত্রণ করা মন্ত্রী কিন্তু প্রথমে বলেছিলেন যে এটা বেআইনি, পত্রিকা ছাপও হয়েছে, কিন্তু ওদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হয়নি। একদিকে মানুষের মজুরি কমে যাচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি। তখন হয় কি নতুন করে কিছু মানুষ দরিদ্র হয়ে যায়। বিশ্বব্যাংক বলেছে সম্প্রতি দারিদ্র্যের হার, আমাদের সবসময় দারিদ্র্য কম ছিল একটু একটু করে, কিন্তু এবার প্রথম গত 2-3 বছর সহ গত 3-4 বছর এবং এই বছর মিলে এই প্রথম বাংলাদেশের দারিদ্র্য আবার বেড়ে যাচ্ছে। পিপিআরসি বলেছে এখন 28 ভাগ মানুষ দরিদ্র। ফলে এই যে জরিপে এগুলোরই প্রতিফলন ঘটেছে। দেখুন যে কোনো জরিপ একদম পূর্ণাঙ্গ সত্য তুলে ধরে না। জরিপ হলো সমাজ কি ভাবছে তার প্রবণতাটা তুলে ধরে। প্রথম আলো যে জরিপটা করেছে সেখানে স্যাম্পল সাইজ নমুনা ছিল 1340 জনের মতো। তো বাংলাদেশের 17 কোটি মানুষ, তার যদি 10 কোটিও প্রাপ্তবয়স্ক হয়, তার মধ্যে 1300 মানুষের মতামত এখানে উঠে এসেছে। এটা কোনো সত্য, পূর্ণাঙ্গ সত্য নয়, এটা হলো সমাজ কি ভাবছে তার একটা ইঙ্গিত। নির্বাচনের মৌসুমে এরকম শত শত জরিপ হওয়া প্রয়োজন, শত শত অনুসন্ধানী প্রতিবেদন হওয়া প্রয়োজন, এবং অন্য দেশে তাই হয়। কিন্তু যখন একজন কর্মকর্তা বলেন যে এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননা, তখন হয় কি সংবাদ মাধ্যমের উপর একটা বিরূপ চাপ তৈরি হয় যে আমি একটা অনুসন্ধানী প্রতিবেদন করব, সেখানে যদি একটা বিরূপ মতামত আসে সরকার সম্পর্কে, কোনো ভালোভাবে নিবে না, এটা তো ওই প্রতিষ্ঠানের উপর একটা চাপ, একটা নেতিবাচক, আমি বলবো একটা মুক্ত সাংবাদিকতার প্রতি এই মন্তব্য একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে, এবং এইটা আমাদের জনগণের জানার অধিকারও কিন্তু এক অর্থে খর্ব করবে নির্বাচনের মৌসুমে। শান্ত ভাই পলিটিক্যাল রিফর্মের কথা বলছে, গণঅভ্যুত্থানের সব থেকে বড় প্রত্যাশার জায়গা যেখানে ছিল রিফর্ম, সেখানে পলিটিক্যাল রিফর্মের কথা আলতাফ ভাই বলছিলেন। রিফর্মের কথা যখন আসছে, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে। যে মানুষরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এই সংস্কারের কথা বিএনপি জামাত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তার এই আক্ষেপটা আপনার কাছে কতটা আসলে প্রাসঙ্গিক মনে হচ্ছে? এনসিপি কি যে সংস্কারের জন্য, যে বৈষম্যহীন সমাজের জন্য গণঅভ্যুত্থান হয়েছে, সেই পথে কি এনসিপিও হেঁটেছে? বা তারা কি নিজেদের চারিত্রিক দৃঢ়তা ওইখানে রেখেছে? তাদের সততা, তাদের ভূমিকা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেন আসছে? তাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী বক্তব্য অভিযোগ কেন আসছে? তাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির, তাদের বিরুদ্ধে নানান রকমের উদ্ভট বক্তব্য দেওয়া আগের ট্রেডিশনাল পলিটিক্যাল লিডারদের মতো সে অভিযোগ তো অহরহ আসছে। ফলে এই সমাজটা একদিনে চেঞ্জ হয়ে যাবে না, বরং বিএনপি তার আগে থেকেই 31 দফা উত্থাপন করেছিল। এরপরে ঐকমত্য কমিশনে ব্যাপক আলোচনা হয়েছে, এতে করে তাদের হয়তো আরও কিছু যোগ বিয়োগ হবে, সেটা হয়েছে। জামায়াত ইসলামও কিছু রিফর্মের কথা বলেছে, সব হয়েছে। বরং
তারা এই সরকারের মধ্যে তাদের 3 জন প্রতিনিধি থাকার পরও এই সরকার কি রিফর্মের কাজটা দেখিয়েছে। একটা দেশে দেখেন দীর্ঘমেয়াদী রিফর্ম করতে গেলে বা ডেভেলপমেন্ট চাইতে গেলে কয়েকটা সেক্টরে বিশেষ নজর দিতে হয়। বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য এবং বিচার বিভাগ পলিটিসাইজ হয়েছে না, এবং এটা দীর্ঘমেয়াদী ক্ষতির প্রভাব তৈরি করে। এই 3টা সেক্টরকে যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে নিয়ে আসা যেত তাহলে কিন্তু বিশাল এক রিফর্ম হয়ে যেত। এই সরকার কি তাদের এই 1.5 বছরে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগে এই রকম রাজনীতিকরণের বাইরে আনার ন্যূনতম চেষ্টা দেখেছেন আপনি? পেশাজীবীরা বাংলাদেশে যে রাজনীতি করে এটা কোন রাজনীতির সংজ্ঞায় পড়ে? সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, তারা রাজনীতির নামে যা করছে এটা কোন ফর্মুলায় পৃথিবীর কোন দেশে সম্ভব? এটা নিয়ে তাদের কখনো কোনো বক্তব্য, কোনো ভূমিকা আপনি দেখেছেন? শিক্ষা নিয়ে তো কাজই হয় নাই। স্বাস্থ্য এবং শিক্ষায় এমন কিছু রিফর্ম এরা চাইলেই করতে পারত যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, অথবা যেগুলো অলরেডি আইন আছে বা অধ্যাদেশ আছে সেগুলো প্রতিপালন করলেই যথেষ্ট ছিল। এটার জন্য নতুন করে ঐক্যমত্য কমিশনে আলোচনাও দরকার ছিল না, সংবিধান পরিবর্তনও দরকার ছিল না। তাদের আচরণে, কাজে, ভূমিকায় আপনি তার ন্যূনতম প্রতিফলন দেখেছেন? তাহলে যেই এনসিপি তাদের প্রতিনিধি সরকার আছে তারা সরকারকে এগুলি নিয়ে কেন প্রেশার ক্রিয়েট করে নাই? কারণ হচ্ছে গিয়ে তাহলে রাজনীতি হয় না। বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে বললে এই রাজনীতির মাঠে একটা রাজনীতি করা যায় এই বক্তব্য দেওয়া, ফলে তাদেরও ওই রাজনীতির যে ট্রেডিশনাল যে ধারা তার মধ্যে আটকে গেছে তারা। এই এনসিপির কাছে আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশাটা এরকম ছিল যে এই ইয়াং জেনারেশন দুর্নীতিমুক্ত হয়ে আগাবে। যারা নিজের জীবন তুচ্ছ করে মাঠে নেমেছিল, গুলি খেয়ে অনেকে মরেছে, ও তো মারা যেতে পারতো ভাই। তাহলে যে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে মাঠে নামে, সেখান থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে তাদেরকে। সেই জীবন নিয়ে এত ভাবনার কি আছে? আপনি সৎ থাকেন, কাজ করেন, মনে করেন দেশের জন্য জীবন উৎসর্গ করতে গিয়েছিলাম, এখন আমি কাজ করে দেশের জন্য নিজেকে উৎসর্গ করব। আপনাদের এত লোভ কেন? তাতে করে আমার চাওয়াটা ছিল এনসিপি এমন এক রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টাটা অন্তত করুক যেটা দৃশ্যমান হোক। তাতে আমি বিএনপির সমর্থক, বিএনপিকে ভালোবাসি, কিন্তু আমি বলি আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির সমর্থক, কিন্তু এই বিএনপি নিয়ে আমি হ্যাপি না। আমি আরো বেটার বিএনপি চাই। আমি এই জামায়াত ইসলাম এই যে উগ্র ধর্মভিত্তিক রাজনীতি করে, এখান থেকে আরেকটু লিবারেল জামাত হোক, অন্যান্যরা তাই হোক, আমি সেই রাজনীতির চেঞ্জ চাই সব সময়। সুতরাং আমি চেয়েছিলাম, যেহেতু এই দলগুলো চাপে পড়ছে না, সেই জন্য উদ্যোগও ওইভাবে দৃশ্যমান হয় না, অনেক সময় খুব ধীর গতি ডেভেলপমেন্টের। এনসিপি এমন এক রাজনৈতিক ধারা তৈরি করুক যাতে এই দলগুলো বাধ্য হয় নিজেদেরকে পজিটিভলি চেঞ্জ করতে, যে না, আগের রাজনীতি আর চলবে না, মানুষ তো এনসিপির দিকে ধাবিত হবে। কিন্তু এই এনসিপির কাছে আমার প্রত্যাশা কি ছিল আর তারা করলোটা কি? আতাব ভাই, আপনার কাছে আসি, একটু জামাতের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। ভীষণ কৌশলীভাবে আমরা দেখতে পাচ্ছি জামাত নির্বাচনের পথে এগোচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে হিন্দু প্রার্থীকেও তারা আসলে নমিনেশন দিয়েছেন, কিন্তু নারীদের বিষয়ে যখন তারা অনেক ভালো ভালো কথা বললেন, প্রার্থিতা দেবার ক্ষেত্রে গিয়ে তাদের মধ্যে আবার এক ধরনের সংশয় তৈরি হয়েছে। দলের মধ্যে দু ধরনের মনোভাব এখন তাদের মধ্যে দেখা যাচ্ছে। একাংশ বলছে যে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছে, আবার অন্যরা আগের মতো নারীদের সংরক্ষিত আসনে আনার কথা বলেছেন। অর্থাৎ নারীদের বিষয়ে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এটি তাদের নির্বাচনের প্রভাব ফেলবে কিনা? দেখুন, তাহলে একটু পেছন থেকে বলতে হয় যে আমাদের ভেতরে একটা চিরায়ত টানাপোড়েন আছে। জামাত তো দলটা গঠিত হয় 1941 সালে, মাওলানা মওদুদী এটা গঠন করেছেন এবং দীর্ঘ কয়েক দশক উনি এটার নেতৃত্ব দিয়েছেন। এই দলের আদর্শিক ভিত্তি কিন্তু মওদুদীর লেখা। মওদুদী যা বলেছেন তার উপর দাঁড়িয়ে ওরা তরুণদের রিক্রুট করে, এবং গত 2-3 দশকে বাংলাদেশে কোনো দলে যদি সবচেয়ে বেশি মধ্যবিত্ত শিক্ষিত তরুণ রিক্রুট হয়ে থাকে সেটা জামাতে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে আমরা দেখেছি সেটা। কিন্তু এই তরুণরা যখন যত সামনে এগোয় রাজনীতিতে, বা জামাতের কর্মীরা যত দলীয় কাজে যুক্ত হয়, তখন একটা টানাপোড়েনে পড়ে। সেই টানাপোড়েনটা কি? যেমন ধরুন, আমি একটা বলি, জামাত পুঁজিতন্ত্রের বিরুদ্ধে মওদুদী সাহেব বলেছেন, মওদুদী সাহেব নারীদের নেতৃত্বে আনার বিপক্ষে বলেছেন, এবং হিন্দু ধর্ম সংখ্যালঘুদের সংসদে আনলে সংসদ অশুদ্ধ হবে এই কথা বলেছেন। আপনি সংখ্যালঘুদের ব্যাপারে বলেছেন,
সংখ্যালঘুদের ব্যাপারে মওদুদি সাহেবের 3টা সুনির্দিষ্ট কথা আমি আপনাকে বলছি। এক, তাদের সংসদে মনোনয়ন দিলে, সদস্য হলে সংসদ অশুদ্ধ হবে, প্রতিরক্ষা কাজে তাদের নিয়োগ দেওয়া যাবে না, এবং কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদেও রাখা যাবে না। সুতরাং জামাতে ইসলাম যদি কোনো হিন্দু প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দেয়, ধরে নেওয়া হবে যে তারা চায় উনি জিতেও আসুক। এটা সম্পূর্ণ তো একটা রাজনৈতিক ভোটের কৌশল হিসেবে দিচ্ছে। এখন এই কৌশলগুলো তারা কেন নেয়? তারা তো না দিলেই পারে। মওদুদি সাহেব এটা বলে গেছেন যে নারীদের নেতৃত্বে আনা যাবে না, তাহলে সংসদে মনোনয়ন দেওয়া তো দরকার নাই। তাহলে তারা কি সেটা ধারণ করছে না? এই যে বললাম টানা পড়েন, তারা পুঁজিতন্ত্রের বিপক্ষে মওদুদি সাহেব বলেছেন, পাশ্চাত্যের বিপক্ষে বলেছেন যে আমাদের বহু নেতা ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছে। তার মানে এই টানা পড়েন তারা যে এই পুঁজিতান্ত্রিক সমাজেই দেখুন যে আমাদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুঁজিতান্ত্রিক মুনাফার ভিত্তিতেই চলছে। কিন্তু এই যে একটা স্ববিরোধিতা, মানে কর্মীদের আদর্শিকভাবে একভাবে বড় করা আর বাস্তব সমাজে, বাস্তব রাজনীতিতে, রাষ্ট্রে অন্যভাবে বিচরণ করা, অন্য কৌশল নেওয়া, এই টানা পড়েনি দলটাকে আজ পর্যন্ত ক্ষমতায় আনতে পারেনি। 1941 সালে দলটা গঠিত হয়েছে। ভারতেও জামাত ইসলাম রয়েছে, পাকিস্তানে রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। 3 দেশেই এই দলটা শক্তিশালী, কিন্তু কোথাও আজ পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি। একজন নারী যদি জানে যে একটা দল লিখে রেখেছে কাগজে পত্রে যে আমাকে নেতৃত্বে আনা যাবে না সকল ধরনের যোগ্যতা থাকার পরেও, একজন সংখ্যালঘু যদি জানে তার ব্যাপারে জামাতের আদর্শিক পজিশন হলো তাকে সকল ধরনের যোগ্য থাকার পরেও কোনো গুরুত্বপূর্ণ পদে আনা যাবে না, সে কিভাবে এই দলকে অসংখ্য ধন্যবাদ ভাই, যে সময় মোটামুটি আমি জানি না। এই টানাপোড়েন জামাতের মুক্ত হওয়া উচিত। না হলে যেটা হয়, অসংখ্য তরুণ শিবির করার পর ওইটা ছেড়ে দেয়, কারণ সে এই টানাপোড়েনে হাঁপিয়ে ওঠে, দল ছেড়ে দেয়, এবং এইটা আমি বলবো বাংলাদেশেরও মেধাবী তরুণদের একটা অপচয়। জি, সেই সংকট তো আছেই। সেই সাথে এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে জামাত বিভিন্ন সময় অভ্যুত্থানের পর যে মিত্র শক্তি ছিল জামাত একসময় বিএনপির, তাদের নিজেদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা, তিক্ততা, কথার তিক্ততা আমরা দেখতে পেয়েছি। এখন বিএনপির পক্ষ থেকেও কিন্তু সেই তিক্ত কথাবার্তা আমরা আসলে শুনতে পাচ্ছি। আসলে আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, রাজনৈতিক এই যে বাকবিতণ্ডার বিষয়টা, সেটি কি পরিবর্তন আসলো, সংস্কৃতির পরিবর্তন আসলো? না, আপনি এটাকে বাকবিতণ্ডা হিসেবে না দেখে এইভাবে দেখেন, জামায়াতের দৃষ্টিতে বিএনপির রাজনীতিকে যেখানে প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেভাবে প্রশ্নবিদ্ধ করছে। তার কতটা সত্য না মিথ্যা সেটা মানুষ বিচার করবে। বিএনপির দৃষ্টিতে জামায়াতকে যেখানে প্রশ্নবিদ্ধ করা যায়, ধর্মের অপব্যবহার নিয়ে করছে, ৭১-এর গণহত্যা, নারী ধর্ষণ, তাদের এই যে মুনাফিকি অবস্থা, না, এটা তো রাজনীতির কৌশল। রাজনীতিতে এগুলো হবে, সারা পৃথিবীতে হয়। আপনি কি কখনো ভেবেছেন যে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দল, আর মুক্তিযুদ্ধে তৎকালীন সময় দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দুইটা দলের কোনো দলে জামায়াতকে কখনো নেওয়া সম্ভব নিয়েছে? ৯০-এর গণঅভ্যুত্থানে যে এরশাদকে এরা পরাজিত করলো, সেই পতিত স্বৈরশাসককে এই আওয়ামী লীগ বা বিএনপি কখনো নিতে পারে? এটা সম্ভব ছিল, কিন্তু নিয়েছে। এটা বা এই অঞ্চলের রাজনীতি পৃথিবীর অনেক দেশে। বরং একটা জিনিস আমি বলি, যেটা আলতাফ ভাই বলছিলেন, যে ওই যে খুব আলতাফ ভাই ভদ্র লোক বলে ভদ্র শব্দ ব্যবহার করে বলেন যে জামায়াত নির্ধারণ করতে পারেনি, ফলে এদিক ওদিক করছে। এটাকে ইসলামের ভাষায় বলে মুনাফিকি। মুনাফিকি কি? ভেতরে একটা পজিশন একটা, দেখায় আর একটা। আওয়ামী লীগই মুনাফিকি করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে রাজনীতি করে, ভারতমুখী রাজনীতি করে, এবং সেই কারণে তাদের হিন্দুদের সঙ্গে সংশ্লিষ্টতা একটু বেশি। এটা কিন্তু চাউর আছে, বাস্তবতা আছে। এক সময় এসে আওয়ামী লীগ প্রধানকে কেউ একজন, হয়তো কেউ বা কারা পরামর্শ দিল যে এইভাবে তো এদেশে ভোট পাওয়া যায় না, তাইলে আপনাকে হেজাব পড়তে হবে। নির্বাচনের আগে হেজাব পরে ছবি তুলে ছড়াইয়া দিল সারা দেশে। করেছে না একবার শেখ হাসিনা? তারা যেটা বিশ্বাস করে না, যেটা ধারণ করে না, শেখ হাসিনা ওটাই করলো। জামায়াতের হয়তো এরকম কোনো একটা এই মুহূর্তে চিন্তা আসছে যে এইভাবে ধর্ম নিয়ে একপাক্ষিকভাবে আগাইলে হয়তো সম্ভব না, তাহলে একটু হিন্দুদের আনতে হবে, হিন্দু প্রীতি দেখাতে হবে। যদি কোনো একজন হিন্দু বলে যে হরিবোল হরিবোল নৌকা টাইনে তোল, তো নৌকা টাইনে তোলার দায়িত্ব হরিবোলের হাতে দিতে হয়েছে জামায়াতকে। এখন ধর্মপ্রাণ মুসল্লিরা আবার ওটা গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।